আজকে পড়ার শুরুতে আমরা তানবিন নিয়ে একটু পড়তে চাই, কারণ আপনারা লক্ষ্য করে দেখেছি যখন আমরা এই ঘরগুলো পড়ছিলাম অনেকগুলো ঘর আমরা পড়তে পারছি না। অর্থাৎ আমরা তানবিন যেহেতু এখনো সম্পূর্ণ শেষ করিনি, তানবিন সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করিনি, যার কারণে কিন্তু আমরা মূলত তানবিনের ঘরগুলোকে স্কিপ করছিলাম। যেমন আমরা 4 নাম্বার ঘর পড়িনি, 5 নাম্বার ঘর পড়তে পারিনি, 12 নাম্বার ঘর পড়তে পারিনি। এদিকে আবার যদি লক্ষ্য করে দেখা যায় 16, 17, 18 নিচে আরো কিছু ঘর আছে, যে ঘরগুলো তানবিন সম্পর্কিত পড়া বা তানবিন সম্পর্কিত শব্দ, সে শব্দগুলোকে কিন্তু আমরা স্কিপ করেছি। তো আমি চিন্তা করলাম যে শব্দগুলোকে স্কিপ করে যাচ্ছি সামনের দিকে, তাহলে একটা কাজ করা যাক, আজকে আমরা তানবিন নিয়ে আলোচনা করি। অর্থাৎ তানবিনের আদ্যপান্ত, তানবিনের শুরু থেকে শেষ, কিভাবে পড়তে হয়, কেমনে পড়তে হয়, কেমনে কি, সমস্ত বিষয় নিয়ে আমরা এই মুহূর্তে আলোচনা শুরু করলাম ইনশাআল্লাহ। তো তানবিন আলোচনা করার শুরুতেই আমাদেরকে অবশ্যই তানবিনের এই সূত্রটি মুখস্থ করতে হবে, যেটা আমরা আগেই মুখস্থ করেছি। লক্ষ্য করে দেখেন, তানবিনের সূত্র হলো দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়, তানবিন এর ভিতরে নুন সাকিন লুকিয়ে রয়। এটা হচ্ছে প্রথম অংশ, আর এটা হচ্ছে দ্বিতীয় অংশ। আমরা প্রথমত প্রথম অংশটি একটু মুখস্থ করে নেই, পরে আমরা দ্বিতীয় অংশটি মুখস্থ করব। লক্ষ্য করে দেখেন, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়, তানবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে রয়। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়, তানবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে রয়। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়, তানবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে রয়। বলতে পারেন হুজুর, নুন সাকিন লুকায় মানে নুন সাকিন, হুজুর এটা আবার কি, বুঝলাম না। আচ্ছা, আপনারা কেউ বলতে পারবেন যে নুন সাকিন কাকে বলে, বা নুন সুকুন কাকে বলে, বলতে পারবেন? একটু বুদ্ধি খাটিয়ে বলেন তো দেখি। আমরা কিন্তু অলরেডি সাকিন সম্পর্কে সব জানি, সব জানি। তো সেই জানা জ্ঞানের উপর নির্ভর করে নুন সাকিন আমরা কাকে বলতে পারি বা কাকে বলা যেতে পারে, একটু ধারণা দেন তো দেখি। আমরা এবার দ্বিতীয় অংশটি পড়ি। দ্বিতীয় অংশটি খুব সহজ, জাস্ট ফরম্যাটটা মুখস্থ একবার করে নিবেন, একবার বুঝে নিবেন, বাদ বাকিটা এমনি হয়ে যাবে। আমি প্রথমত এমনি একটু উচ্চারণ করে পড়ছি। জবর যদি দুইটি হয়, একটি হবে নুন সাকিন। জের যদি দুইটি হয়, একটি হবে নুন সাকিন। পেশ যদি দুইটি হয়, একটি হবে নুন সাকিন। তার মানে জবর জের পেশ এগুলো যদি দুইটি করে থাকে, এই দুইটির মধ্যে একটা হবে নুন সাকিন। মুখস্থ করেন, আগে মুখস্থ করেন, তারপরে আমরা একটা ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছি ইনশাআল্লাহ। জবর যদি দুইটি হয়, একটি হবে নুন সাকিন। জের যদি দুইটি হয়, একটি হবে নুন সাকিন। পেশ যদি দুইটি হয়, একটি হবে নুন সাকিন। জবর যদি দুইটি হয়, একটি হবে নুন সাকিন। জের যদি দুইটি হয়, একটি হবে নুন সাকিন। পেশ যদি দুইটি হয়, একটি হবে নুন সাকিন। অর্থাৎ জবর জের পেশ এই তিনটার ভিতরে যেইটাই দুইটা হবে, অর্থাৎ দুইটা একসাথে আসবে, আপনাকে ধরে নিতে হবে, আপনাকে বুঝে নিতে হবে এই দুইটার ভিতরে একটা আছে কি, নুন সাকিন। আর নুন সাকিন কাকে বলে? নুনের উপর সাকিন দিলেই সেটার নাম হয়ে যায় নুন সাকিন। তাহলে ভালো করে মুখস্থ করুন। জবর যদি দুইটি হয়, একটি হবে নুন সাকিন। জের যদি দুইটি হয়, একটি হবে নুন সাকিন। পেশ যদি দুইটি হয়, একটি হবে নুন সাকিন। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়, তানবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে রয়। জবর জের পেশ যদি দুইটি হয়, একটি হবে নুন সাকিন। হয়েছে আপনাদের? তানবিনের এই সূত্র মুখস্থ হয়েছে? শর্টকাটে এভাবে বলবেন বা বলতে পারেন, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়, তানবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে রয়। জবর জের পেশ যদি দুইটি হয়, একটি হবে নুন সাকিন। এখন চলুন আমরা এবার একটু বোঝার চেষ্টা করি এবং একটু ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যাই, কারণ কোনো বিষয় যখন আপনি ভালো মতো বুঝতে পারবেন, সেই জিনিসটা ভোলার সম্ভাবনা একেবারে শূন্যের কোঠায়। আর যখন আপনি না বুঝে শুধুমাত্র আহ একদম মুখস্থ করে ফেলবেন, শুধুমাত্র এমনিতেই মুখস্থ করলেন, সেই জিনিসটা আপনি ভুলে যাবেন। আর একবার যদি ভুলেন, আর মনে রাখার কোনো মনে নিয়ে আসার কোনো পদ্ধতি কাইফিয়াত নাই। আর যদি বুঝে বুঝে একটা বিষয় পড়েন, বুঝে বুঝে যদি একটা বিষয় মুখস্থ করেন, তাহলে কিন্তু খুব সহজেই ভুলে গেলেও আবার সেটা রিকভার করা যায়। তাহলে জবর যদি দুইটি হয়, একটি হবে নুন সাকিন। জের যদি দুইটি হয়, একটি হবে নুন সাকিন। খুব ভালো করে লক্ষ্য করুন আজকের পিকচারের দিকে। দেখেন, আমরা এখানে একটি অক্ষর দিয়েছি, অক্ষরটির নাম হচ্ছে আলিফ,
কিন্তু আলিফের ওপর যখন জবর জের পেশ অথবা সুকুন তাসদিদ পাওয়া যায়, আলিফকে তখন হামজা বলা হয়। তাই আমরা এই অক্ষরটিকে বলছি হচ্ছে হামজা। তো এই হামজার ওপরে বলেন তো, জবর কি একটা আছে নাকি দুইটা আছে? কয়টা আছে জবর? দুইটা আছে। তো কিছুক্ষণ পূর্বে এই সূত্র কি মুখস্থ করেছেন? জবর যদি দুইটি হয়, একটি হবে, কথা বলেন না, একটি কি হবে? জোরে বলেন। একটি হবে নুন সাকিন, নাকি ভুলে গেছেন এখনই? জবর যদি দুইটি হয়, একটি হবে নুন সাকিন। এখন কোটি টাকার একটা প্রশ্ন, সেই প্রশ্নটি হলো যে হুজুর, আমরা সূত্রে পড়ছি যে জবর যদি দুইটি হয়, একটি হবে নুন সাকিন, কিন্তু জবর তো দুইটা। এই দুইটার মধ্যে কোনটা অরিজিনাল জবর আর কোনটা নুন সাকিন হুজুর? আবার এই জবরকে আমরা নুন সাকিন কেন বলবো হুজুর? কারণটা কি? জবর তো দুইটা আছে, এই দুইটার মধ্যে আমরা কোনটাকে অরিজিনাল জবর ধরবো? কারণ আমরা স্পষ্ট সূত্রে পাচ্ছি, আমরা স্পষ্ট জানতে পারছি যে দুইটার মধ্যে যে কোনো একটা তো নুন সাকিন হবেই। কারণ সূত্রে যেহেতু বলেছে একটা নুন সাকিন হবে, অবশ্যই একটাকে নুন সাকিন হতে হবে। তাহলে কোনটা নুন সাকিন আর কোনটা হচ্ছে অরিজিনাল জবর? তো তাদের জন্য আমি এই পিকচারটি রেডি করেছি। লক্ষ্য করে দেখেন, এই যে একটা অক্ষর হামজা, এই হামজা অক্ষরের নিকটবর্তী যেই জবর, কাছের যে জবর, এই নিকটবর্তী জবরটা হচ্ছে প্রকৃত জবর। এটা কি জবর? প্রকৃত জবর। আমি আবারও বলছি, অক্ষর বা হরফের নিকটবর্তী যেই জবর, সে জবরটি হচ্ছে প্রকৃত জবর, মানে অরিজিনাল জবর। আর ওপরের যে জবরটি আছে, এটা যদিও দেখতে জবরের মতো, আই রিপিট ইট, ওপরের যে জবরটি আছে, এই যে এটা দেখতে যদিও জবরের মতো, কিন্তু এটা হচ্ছে জবরের আকার ধারণ করে থাকা ইচ্ছাধারী নুন সাকিন। কিন্তু সে এখন বর্তমানে জবরের আকার ধারণ করে আছে। কিসের আকার ধারণ করে আছে? জবরের আকার ধারণ করে আছে। ব্যাপারটা একটু জটিল লাগতে পারে, তবে আমি চেষ্টা করছি সহজভাবে উপস্থাপন করার জন্য। মানুষের ভিতর বা মানুষের মধ্যে যখন জিন ভর করে বা জিন হাজির হয়, তখন যেমন মানুষের ভিতরে একটা সত্তা চলে আসে, ভিতরে আহ একটা সৃষ্টি চলে আসে, সেটা হচ্ছে জিন বা ইবলিশ শয়তান, যেটাই আপনি ধরেন না কেন। ঠিক একই রকম ভাবে এই জবরের মধ্যে একটা নুন সাকিন লুকায় আছে। কি আছে? নুন সাকিন লুকিয়ে আছে। তো আমরা সহজে বোঝার চেষ্টা করি যে যখন কোনো হরফের ওপর দুইটি জবর থাকবে, আমাদের সূত্রে যেহেতু বলছে জবর যদি দুইটি হয়, একটি হবে নুন সাকিন, সেহেতু আমরা কোন জবরকে প্রকৃত জবর ধরবো? যেই জবরটি কাছে, যে জবরটি হরফের কাছে। এই জবরটি তো কাছে হরফের, তাই না? আর ওই জবরটা, উপরের জবরটা হচ্ছে দূরে। তো যেটা কাছে সেটাকে আমরা ধরবো প্রকৃত জবর, আর উপরের জবরটাকে ধরবো জবরের আকার ধারণ করে থাকা ইচ্ছাধারী নুন সাকিন। অর্থাৎ উপরের জবরটাকে আমরা নুন সাকিন ধরবো। জেরের ক্ষেত্রে কি হবে? জেরের ক্ষেত্রেও সেম একই রকম হবে। অক্ষরের বা হরফের নিকটবর্তী যে জের, এই যে এটা হচ্ছে নিকটবর্তী জের, এই নিকটবর্তী জেরকে আমরা ধরবো প্রকৃত জের। কি ধরবো? প্রকৃত জের। আর দূরবর্তী যে জেরটি আছে, তার মানে তার পরবর্তী যে জেরটি আছে, এটাকে আমরা ধরবো জেরের রূপ ধারণ করে থাকা ইচ্ছাধারী নুন সাকিন। আমরা এবার পেশের দিকে লক্ষ্য করছি, দেখেন এই যে এখানে দুইটা পেশ আছে। সূত্র অনুযায়ী পেশ যদি দুইটি হয়, একটা হবে নুন সাকিন। তো এই যে কাছের যে পেশটি, মাথার উপরের কাছের যে পেশটি, এটা হচ্ছে প্রকৃত পেশ। এবং দূরের যে পেশটি রয়েছে, সেটা হচ্ছে পেশের রূপ ধারণ করে থাকা ইচ্ছাধারী নুন সাকিন। এখন এর ভিতরে যে আসলেই নুন সাকিন আছে, এটা আমরা কি করে প্রমাণ করব বলেন? কি করে প্রমাণ করতে পারি? যেমন করে একটা জিনে ধরা রোগীকে, তার ভিতরে জিন আছে না নাই, নাকি সে নিজে নিজে কি করছে, শয়তানি করছে, আল্লাহ মাফ করুন, নিজে নিজে একটা অ্যাক্টিং করছে, এটা আপনি কি করে বুঝবেন? একটা মানুষের মধ্যে যে জিন আছে, এটা আপনি কি করে বুঝবেন? নিঃসন্দেহে কোনো আলামত আপনি পাবেন, অথবা কোনো তদবির আপনি করবেন, যে তদবিরের মাধ্যমে কি হবে? বোঝা যাবে যে এর ভিতরে জিন আছে। ঠিক একই রকম আমরা এই পেশ, এটার মধ্যে যে আসলেই নুন সাকিন আছে, এটাও আমরা বের করতে পারি একটা ফর্মুলা খাটায়। তো স্বাভাবিকভাবে একটা মানুষের মধ্যে যখন জিন ভর করে, সেই জিনটাকে আইডেন্টিফাই করার জন্য কিছু প্রসেস আছে বা কিছু পদ্ধতি আছে, যে পদ্ধতি মেনটেন করলে বোঝা যায় যে মানুষের মধ্যে জিন ভর করেছে।
ঠিক একই রকম ভাবে আমরা যখন দাবি করতেছি যে পেশ, ওপরের পেশটা হচ্ছে ইচ্ছাধারী একটা নুন সাকিন, সে আদতে নুন সাকিন, বাট আপাতত সে পেশের রূপ ধারণ করে আছে। এখন সে রূপ ধারণ করে আছে পেশের। আবার এ জায়গায় দেখলাম সে ধারণ করে আছে জেরের। আবার এই জায়গায় দেখলাম সে রূপ ধারণ করে আছে জবরের। সে আসলেই, তাকে কি আমরা ধরতে পারবো বা তাকে কি আমরা বের করতে পারবো? চলুন এবার দেখি এই নুন সাকিনকে একটু ধরার ব্যবস্থা করা যাক। তো স্বাভাবিকভাবে মানুষের বডির ভিতরে বা মানুষের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে কি সমস্যা চলতেছে, কি প্রবলেম হচ্ছে, বা কোথাও হাড় ভেঙে গেছে কিনা, হাড় মচকে গেছে কিনা, এগুলো কিন্তু মোটামুটি ভাবে ধরার জন্য এক্স রে করা হয়। তো আজকে আমরা এই নুন সাকিনকে ধরার জন্য একটা এক্স রে মেশিনের ব্যবস্থা করছি। এটা আমার ব্যক্তিগত অর্থায়নে করছি আর কি। একটা এক্স রে মেশিনের ব্যবস্থা করছি। এই এক্স রে মেশিন দিয়ে আজকে আমি এই দুইটা জেরকে আমি একটু স্ক্যান করব। একটু এক্স রে করে দেখতে চাই যে এই এক্স রে মেশিনে ধরা পড়ে কিনা যে কোনটা নুন সাকিন আর কোনটা প্রকৃতপক্ষে জবর। চলুন একটু দেখে নেওয়া যাক। তো দেখেন, এই স্বাভাবিকভাবে একটা মানুষকে বা একটা পশুকে বা একটা পাখিকে যখন এক্সরে করা হয়, এভাবে মানুষের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ অর্থাৎ হাড়গুলোকে দেখা যায় কোথাও ফ্র্যাকচার আছে কিনা, কোথায় কোনো প্রবলেম আছে কিনা, কোথাও হাড় ক্ষয়ে গেছে কিনা, এগুলো দেখা যায়। তো আজকে আমরা ঠিক সেভাবেই দুইটি জেডকে আমরা একটু স্ক্যান করে দেখবো, অর্থাৎ একটু এক্সরে করে দেখবো। আপনারা দেখতে চান দুইটা জেডকে স্ক্যান করলে কি বের হয়? দেখবেন, দেখবেন, দেখবেন। কথা না বললে তো দেখাবো না। যদি কথা বলেন যে হুজুর দেখতে চাই, তাহলে একটু দেখবো, হ্যাঁ। দেখবেন। অনেকে আবার বলতো, মনে মনে ভাবতেছেন যে হুজুর, এই দুই জবরের উপর আবার এক্সট্রা করা যায় নাকি? হ্যাঁ, এক্সট্রা চাইলেই করা যায়। আর চাইলেই করা যায়, আবার অনেক কিছু ধরাও পড়ে। একটু পরেই বুঝতে পারবেন। যারা ফেসবুক লাইভে অংশগ্রহণ করেছেন আপনারা দেখবেন। ঠিক আছে, তাহলে চলুন আমরা একটু দেখি, একটু দেখার চেষ্টা করি যে আসলে এক্সট্রা করলে কি ধরা পড়ে। এই যে দেখেন, লক্ষ্য করে দেখেন, আমরা এই যে এই পাশে, আমরা ধরেন এটা সম্পূর্ণ একটা রোগী, অর্থাৎ এই যে হামজা এবং ওপরে হচ্ছে দুইটা জবর, এই সবগুলোকে একটা এক্স রে মেশিন, এটা কিন্তু যে একটা একটা এক্স রে মেশিন, হ্যাঁ, একটা এক্স রে মেশিনের সামনে কিন্তু নিয়ে আসছি। উদ্দেশ্য হচ্ছে আমরা হামজাকেও পার করব। এক্স রে মেশিন দিয়ে পার করে দেখবো যে আসলে হামজাটা ঠিকঠাক আছে কিনা, নাকি এর মধ্যে কোনো মানে গলদ আছে বা কোনো ঝামেলা আছে। তো আমরা এক্স রে মেশিনকে প্রথমে চালু করে দিই, হ্যাঁ, দিলাম চালু করে। এক্স রে মেশিন কিন্তু চালু হয়ে গেছে। এবার প্রথমত আমরা এই হামজাকে এক্স রে মেশিন দিয়ে এপার থেকে এ পাশে নিয়ে আসবো। সবাই প্রস্তুত নিয়ে আসার জন্য? জি, আমিও প্রস্তুত, চলেন। এবার আমরা হামজাকে ধরে নিয়ে আসতেছি, নিয়ে আসতেছি, নিয়ে আসলাম। এক্স রে মেশিনের ওপর এখন আছে হামজা। নিয়ে আসলাম, নিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ, হামজাকে যখন আমরা এক্স রে মেশিন দিয়ে এক্স রে করলাম, আমরা দেখতে পেলাম হামজার মধ্যে কোনো রকম কোনো খাত নেই। হামজাটা দেখতে যেমন, সে আসলে ঠিক তেমনই। আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে আমরা হামজাকে এক্স রে মেশিন দিয়ে এপাশে যখন নিয়ে আসলাম, তখন আমরা দেখতে পেলাম যে এই হামজাটা হচ্ছে প্রকৃত হামজা। এটার মধ্যে অন্য কিছু বসে নাই, এটার মধ্যে অন্য কোনো ঝামেলা নাই। ওকে। এবার আমরা নিচের যে জেডটি আছে, যেটাকে আমরা এতক্ষণ প্রকৃত জেদ বলছিলাম, এই প্রকৃত জেরকে এবার আমরা একটু এক্স রে মেশিনের মধ্যে নিয়ে আসতে চাই। চলেন একটু নিয়ে দেখি। তো আমরা দেখেন, এই জবরকে ধরে এই যে নিয়ে আসছি, নিয়ে আসছি, এক্স রে মেশিনের মধ্যে নিয়ে আসছি। এই যে এখন, এখন কিন্তু জবরটা এক্স রে মেশিনের মধ্যে আছে, ধরে নেন। নিয়ে আসলাম, নিয়ে আসতেছি, নিয়ে আসতেছি, নিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ, যখন আমরা এটাকে এক্স রে মেশিন দিয়ে বের করলাম, তখন আমরা দেখতে পেলাম যে এই নিচের এই জবরটি, এটা প্রকৃতপক্ষে আসলেই জবর। এটার ভিতরে আসলে কিচ্ছু নাই, এটার ভিতরে আসলে কিচ্ছু নাই। একদম সঠিক আছে, একদম প্রকৃত আছে। ঠিক আছে। এবার আমরা এই ওপরের জবরটাকে একটু ধরে দেখি, এক্স রে মেশিন দিয়ে নিয়ে আসি, দেখি তো কি হয়। চলেন নিয়ে আসি, সবাই প্রস্তুত তো? ইনশাআল্লাহ। এবার আমরা ধরলাম, এটা ধরলাম, ধরে নিয়ে আসতেছি, নিয়ে আসলাম। এই যে এক্সরে মেশিনের ওপর দিয়ে যাচ্ছে, ভিতর দিয়ে যাচ্ছে, বের করলাম, বের করলাম, নিয়ে আসলাম, নিয়ে আসলাম, নিয়ে আসলাম, নিয়ে আসলাম। এই যে ছেড়ে দিলাম। ওরে সর্বনাশ, যখনই আমরা ওপরের এই জবরকে এক্সরে মেশিনের ভিতর দিয়ে নিয়ে আসলাম, এই এক্সরে মেশিনের ভিতর দিয়ে নিয়ে আসার পরে এই ওপরের জবরটা হয়ে গেল নুন সাকিন। কি হয়ে গেল?
স্বাভাবিকভাবে খালি চোখে যদিও আমরা এই ওপরের জবরটিকে জবরই মনে করছিলাম, কিন্তু যখন আমরা ওরে একটু পরীক্ষা নিরীক্ষা করলাম, একটু যখন এক্সরে মেশিনের ভিতরে নিলাম, তখন আমরা দেখতে পেলাম ওই ওপরে কিভাবে গিয়ে এই জবরের ওপর একটা জবর হয়ে সেই চুপটি মেরে বসেছিল। ঠিক একই রকম ভাবে জেরের যে নিচে, সেই জেরের নিচের যেই জেরটি বা দুই যে জের, এই দুই জেরের যে নিচের যে জেরটি, এটাও কিন্তু এভাবে এক্সক্লেমেশনের মধ্যে নিলে আপনি দেখতে পাবেন এটা একটা নুন সাকিন। এবং যদি পেশের ক্ষেত্রে আপনি বলেন, এই ওপরের পেশটাকে যদি আপনি এক্সক্লেমেশনের মধ্যে নেন, কিংবা যদি আপনি একটু গবেষণা করেন ওরে নিয়ে, খুব সহজে ধরা পড়ে যাবে সেটা একটা নুন সাকিন। তো দেখেন, স্বাভাবিকভাবে এরকম ছিল। আমরা যখন ওরে এক্সরে করলাম, ওর একটু পরীক্ষা নিরীক্ষা করলাম, এইরকম একটা ফর্মুলা বের হলো যে যেহেতু এই হামজাটাও প্রকৃত, ওরা আমরা একটু একপাশে রেখে দিলাম, এবং পাশাপাশি যেহেতু এই জবরটা, এই যে নিচের জবরটাও যেহেতু অরিজিনাল প্রকৃত, সেজন্য আমরা এই হামজার ওপরে এই জবরকে দিয়ে দিলাম। এবং ওপরের জবরটা যেহেতু নুন সাকিন, তো আমরা তো চাইলে ওই নুন সাকিনকে আর মাথার উপর কি বসাইতে পারবো বলেন? বসানো কি যাবে? বসানো যাবে না, যার কারণে আমরা একটু প্লাস লিখে দিয়ে এই নুন সাকিনকে আমরা পাশে দিয়ে দিলাম। তাহলে এখন আমরা উচ্চারণটা কিভাবে করব? এই যে হামজার উপর দুইটা জবর ছিল, এটাকে আমরা উচ্চারণ কিভাবে করব? আমরা উচ্চারণ এভাবে করব, যেহেতু এই হামজাটাও প্রকৃত, ওই জবরটাও প্রকৃত, তাহলে এই প্রকৃত দুইটা আমরা একসাথে আগে উচ্চারণ করব। কিভাবে? হামজা জবর আ, হামজা জবর আ। এই আ কে বলেন তো কার সাথে যুক্ত করতে হবে এবার? কার সাথে যুক্ত করতে হবে? কারণ আমরা জানি হারকাতের বাম পাশে যদি সুকুন অক্ষর পাওয়া যায়, হারকাতের সাথে সুকুন অক্ষর যুক্ত করে পড়তে হয়, তাহলে কি করতে হবে? হামজা জবর আ, এই আ কে কার সাথে যুক্ত করব? এই তো নুনের সাথে। কার সাথে? নুনের সাথে। তাহলে হামজা জবর আ, আ যুক্ত হবে নুনের সাথে। আন, হামজা জবর আ, আ যুক্ত হবে নুনের সাথে। আন, তার মানে এই যে দুই জবর ওয়ালা হরফ হামজা, এই অংশটুকু আমরা এভাবে পড়বো যে প্রথমত যেহেতু এটাও প্রকৃত, এটাও প্রকৃত, তাহলে এই দুইটা প্রকৃতকে একসাথে উচ্চারণ করব। হামজা জবর আ, আর ওপরটা যেহেতু নুন সাকিন, এবারে প্রকৃতর সাথে অপ্রকৃত বা ইচ্ছাধারী নুন সাকিনের সংযুক্ত করায় দিব। আযুক্ত হবে নুনের সাথে আন, আযুক্ত হবে নুনের সাথে আন। আমরা যদি ব্যাপারটি আরেকটু সহজভাবে দেখি, লক্ষ্য করে দেখেন, আমরা সব এক্সক্লেমেশন টেশন সব এবার সরাই দিছি। সরাই দিয়ে আমরা শুধুমাত্র এই সামারিটাকে সামনে রাখলাম। এই যে ছিল হচ্ছে এরকম, আমরা সামারি পেলাম হচ্ছে এরকম। তাহলে প্রথমত আমরা এটাও যেহেতু প্রকৃত, এটাও যেহেতু প্রকৃত, এই দুইটাকে আমরা আগে একসাথে উচ্চারণ করব। হামজা জবর আ, হামজা জবর আ। আর এটা যেহেতু নুন সাকিন, আর সাকিন আলো অক্ষর যেহেতু একসাথে একা একা উচ্চারণ হতে পারে না, যুক্ত হতে হয় কারোর সাথে, তাহলে আমরা যুক্ত করে দিব। আযুক্ত হবে নুনের সাথে আন, আযুক্ত হবে নুনের সাথে আন, আযুক্ত হবে নুনের সাথে আন। এবং মাথায় রাখতে হবে এই নুন সাকিন কিন্তু বাংলা বর্ণমালা দন্ত ন এর উচ্চারণ দেয়। দেখেন, বাংলা বর্ণমালা দন্ত ন এর উচ্চারণ দেয় কি করে? দেখেন, ছিল কিন্তু হামজা জবর আ, আর যুক্ত হলো নুন সাকিনের সাথে, তাহলে কি হবে? আন। তার মানে স্বর আ আর দন্ত ন, আন। মাথায় রাখবেন যে নুন সাকিনটি দন্ত ন এর উচ্চারণ দেয়, নুন সাকিনটি দন্ত ন এর উচ্চারণ দেয়, নুন সাকিনটি দন্ত ন এর উচ্চারণ দেয়। তাহলে কিভাবে পড়বো? হামজা জবর আ, আযুক্ত হবে নুনের সাথে আন, হামজা জবর আ, আযুক্ত হবে নুনের সাথে আন, হামজা জবর আ, আযুক্ত হবে নুনের সাথে আন। জবর যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন, জবর যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। ঠিক আছে? চলুন এবার আমরা একটু উদাহরণ দেখি, একটু উদাহরণ পড়ার চেষ্টা করি, তাহলে হয়তো ভালো মতো বুঝতে পারবেন। দেখেন, এই যে দেখেন তো, এই যে 4 নাম্বারটা ঘর, 4 নাম্বার ঘর, 4 নাম্বার ঘরে অক্ষরটি রয়েছে তা। তাহলে এই তা এর ওপর দুইটি জবর, একটা জবর প্রকৃত আর একটা জবর হচ্ছে নুন সাকিন। তাহলে আমরা দুইটা প্রকৃতকে একসাথে উচ্চারণ করি। তা জবর তা, দুই জবর কিন্তু একসাথে পড়বেন না, ঠিক আছে? তা দুই জবর টান, এভাবে পড়বেন না। এভাবে পড়লে পরবর্তীতে গেলে আপনাকে বুঝতে একটু কঠিন হবে, একটু বুঝতে সমস্যা হবে। এই জন্য আমরা যেভাবে বলছি সেভাবে পড়ার চেষ্টা করবেন। তা জবর তা,
আর উপরেরটা যেহেতু নুন সাকিন, তাহলে নুন সাকিনের সাথে যুক্ত করে দিতে হবে। তা যুক্ত হবে নুনের সাথে তান। আগে ছিল তা, পরে নুন সাকিনের কারণে শুধু দন্ত ন যুক্ত হলো। তা জবর তা, তা যুক্ত হবে নুনের সাথে তান। জবর যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। তাজের তি, দুইটা প্রকৃতকে আগে একসাথে উচ্চারণ করলাম। তাজের তি, তি যুক্ত হবে কার সাথে? তি যুক্ত হবে নুনের সাথে, এই যেটা তো নুন সাকিন। তি যুক্ত হবে নুনের সাথে তিন। আগে ছিল তি, পরে যুক্ত হলো নুনের সাথে, পরে হয়ে গেল দন্ত ন যুক্ত হয়ে গেল, তাহলে তিন। তাজের তি, তি যুক্ত হবে নুনের সাথে তিন। তাজের তি, তি যুক্ত হবে নুনের সাথে তিন। জের যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। এবার এটা পড়ছি। তা পেশ তু, এটা প্রকৃত, এটাও প্রকৃত, দুইটা প্রকৃত একসাথে উচ্চারণ করলাম। তা পেশ তু, তু যুক্ত হবে কার সাথে? তু যুক্ত হবে নুনের সাথে। তু যুক্ত হবে নুনের সাথে তুন। তু যুক্ত হবে নুনের সাথে তুন। পেশ যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। পেশ যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। অর্থাৎ যখনই আপনি দুই জবর দুই জের দুই পেশের ঘর পড়বেন, তখনই আপনাকে সূত্রটা বলতে হবে যে জবর যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। জের যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। পেশ যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। আচ্ছা, তার আগের ঘরটা যদি আমরা একটু পড়ি। আচ্ছা, এই ঘরের দিকে একটু লক্ষ্য করে দেখেন। দেখেন 11 নম্বর ঘরটা দেখেন। বা জবর বা, বা জবর বা, দুইটা প্রকৃতকে আমরা একসাথে উচ্চারণ করে নিলাম। বা জবর বা, বা যুক্ত হবে কার সাথে? বা জবর বা, বা যুক্ত হবে নুনের সাথে। বা যুক্ত হবে কার সাথে? বা যুক্ত হবে নুনের সাথে বান। অর্থাৎ নুন সাকিন দন্ত ন এর উচ্চারণ দেয় বান। জবর যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। বা জের বি, বিযুক্ত হবে নুনের সাথে। বিযুক্ত হবে কার সাথে? বিযুক্ত হবে নুনের সাথে বিন। জের যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। বা পেশ বু, বুযুক্ত হবে কার সাথে? বুযুক্ত হবে নুনের সাথে। বুযুক্ত হবে নুনের সাথে বুন। পেশ যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। উচ্চারণ কি হলো? বান, বিন, বুন, বুন, বিন, বান। আমরা এখানে এই যে এগুলো এভাবে পড়তে পারি। হামজা জের ই, ই যুক্ত হবে নুনের সাথে। ই যুক্ত হবে কার সাথে? ই যুক্ত হবে নুনের সাথে ইন। জের যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। হামজা পেশ উ, উ যুক্ত হবে নুনের সাথে উন। পেশ যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। জবর জের পেশ যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। আচ্ছা, এবার দেখি এমন একটা অক্ষর আপনাদেরকে ধরবো, যে অক্ষরটি এখন আপনাদেরকে পড়ানোই হয়নি। অক্ষরটির নাম মনে করেন মিম। তাহলে মিম জের মি, মি যুক্ত হবে নুনের সাথে। কি হবে উচ্চারণ? মিম জের মি, মি যুক্ত হবে নুনের সাথে। উচ্চারণ কি হবে? অর্থাৎ আমরা এখন থেকে আর মিম দুই জের মিন এভাবে পড়বো না, একটু ভেঙে চুরে পড়ার চেষ্টা করব। যে মিম জেরে মি, মি যুক্ত হবে নুনের সাথে মিন। জেরে যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। আচ্ছা, আরেকটা দেখি প্রশ্ন উত্তর আপনাদের কাছ থেকে আশা করছি। অক্ষরটির নাম মনে করেন উম সিন। অক্ষরটির নাম হচ্ছে সিন। তাহলে সিন পেশ সু, সুযুক্ত হবে কার সাথে? সুযুক্ত হবে নুনের সাথে। সুযুক্ত হবে নুনের সাথে। উচ্চারণ কি? সুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অর্থাৎ আমরা এখন থেকে আর কেউ আহ দুইটা একসাথে উচ্চারণ করব না। যে সিন দুই পেশ সুন, কিংবা মিম দুই জের মিন, বা দুই জবর বান, এভাবে উচ্চারণ আমরা কেউ করব না। আমরা আজকে থেকে সবাই একটু ভেঙে চুড়ে যে বা জবর বা, বা যুক্ত হবে নুনের সাথে বান। বা জের বি, বিযুক্ত হবে নুনের সাথে বিন। বা পেশ বু, বুযুক্ত হবে নুনের সাথে বুন। এভাবে পড়ার চেষ্টা করব। আর অবশ্যই মাথায় রাখতে হবে, যখনই আপনি দুই জবর দুই জের অথবা দুই পেশের কোনো ঘর পড়বেন, তখনই কিন্তু আপনাকে সূত্রটা বলতে হবে।
যে জবর যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। যদি জেরেরটা পড়েন তাহলে বলবেন জের যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। যদি পেশেরটা পড়েন তাহলে এভাবে পড়বেন পেশ যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, আপনাদের আজকের ক্লাসের ব্যাপারে কোনো প্রশ্ন আছে? আমি শুরুতেই বলেছি যে আপনাদের কাছে আজকে এই পড়াটা একটু জটিল মনে হতে পারে, কারণ যেহেতু আমরা সকলেই ছোটবেলায় শিখেছি যে বান, বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন, কিন্তু পরবর্তীতে গিয়ে আমাদের কিন্তু আর শেখা হয়নি। আর আজকে যে পড়াটি পড়ানো হলো সেই পড়াটা প্রাথমিক পর্যায়ে আপনার কাছে কঠিন মনে হলেও আমি তো বলছি যে আমাদের পঠন পদ্ধতি যেটা, সেই পঠন পঠন পদ্ধতি অনুযায়ী সামনে যদি আপনি এভাবে না পড়ে বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন পড়েন, তাহলে সামনের ওই পঠন পদ্ধতিতে আপনার বুঝতে একটু কঠিন হবে। আপনি বুঝতে হয়তো বা পারবেন, একটু কঠিন হবে। এর জন্য একটু যদি প্র্যাকটিস করেন আমার কাছে মনে হয় যে খুব বেশি আপনাদের কষ্ট হবে না ইনশাল্লাহ। একটু প্র্যাকটিসের ব্যাপার, একটু প্র্যাকটিসের ব্যাপার। তাহলে তাহলে আমরা আর খুব বেশি দেরি করছি না। আমি আপনাদের আজকে পড়া দিয়ে রাখলাম হচ্ছে আমরা যে তিনটি অক্ষর শেষ করেছি, অর্থাৎ আলিফ বা হামজা বা আর তা, আলিফ বা তা, এই তিনটি হরফের মধ্যে যেই যেই ঘরগুলো, অর্থাৎ যেই যেই ঘরগুলো তানবিনওয়ালা আছে, যেই যেই ঘরগুলো তানবিনওয়ালা আছে সেই সেই ঘরগুলোর পড়া থাকলো আপনাদের। তাহলে আমরা আজকের মতো ক্লাস এখানেই ঘোষণা করছি, সমাপ্ত ঘোষণা করছি। সকলের জন্য আমরা দোয়া করছি, সকলের জন্য প্রাণ খুলে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন আজকের পড়াটা সুন্দর করে বুঝে বাসায় প্র্যাকটিস করার তৌফিক দান করেন। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে পবিত্র কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে তেলাওয়াত করার সুবর্ণ সুযোগ দান করেন। আমরা সকলেই পড়ে নিচ্ছি আল্লাহুম্মা আমিন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। হাযা মা ইনদু ওয়া তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।